হ্যাঁ, সবাই ভালোভাবে খেয়াল করেন। দুইটা ক্লজের মধ্যে যদি মূল ক্লজটা হয়, মূল ক্লজটা যদি প্রেজেন্ট টাইম মিন করে, প্রেজেন্ট টেন্স মিন করে, ভালোভাবে শুনেন, তাহলে ইফ দ্য মেইন ক্লজ ইজ, এই জিনিসটা হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা দেন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজটা কি হবে? এক নম্বর, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দুই হচ্ছে উইল, ক্যান, মে প্লাস ভার্ব হতে পারে। তিন নম্বর হচ্ছে সিম্পল পাস্ট হতে পারে। চার নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। খুব ভালোভাবে শুনেন, খুব ভালোভাবে শুনেন। আমি এটাকে একটু ছোট করে লিখতেছি আবার, তাহলে আমার জন্য নিচে নিচে বারবার মুছতে হবে না। একটু, if the main clause is present tense, তাহলে then the dependent clause is, কি কি হতে পারে বললাম একটু আগে। নাম্বার ওয়ান, প্রেজেন্ট প্রোগ্রেসিভ অথবা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। দুই নম্বর হচ্ছে উইল অথবা ক্যান অথবা মে দিয়া, এটা কন্টিনিউয়াস হলে প্রোগ্রেসিভও বলতে পারি আমরা, প্রোগ্রেসিভ প্লাস ভার্ব। তিন নম্বর হচ্ছে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। চার নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ভালোভাবে কথাগুলো খেয়াল করো। যদি বাক্যের প্রথম অংশটা মেইন ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশটা এই চারটার যে কোনো একটা হতে পারে। একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা পরেরটা মোডাল ওরা কথা হতে পারে, উইল ক্যান মে প্লাস ভার্ব। পরেরটা সিম্পল পাস্ট হতে পারে অথবা পাস্ট টেন্স হতে পারে। পরেরটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। মানে বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স দিলে পরেরটা এই চারটার যে কোনো একটা সিচুয়েশন মোতাবেক হতে পারে। এখন আসে দেখি কোনটা কোন ক্ষেত্রে হয়। স্যার কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভের মধ্যে পার্থক্যটা কি স্যার? মনে রাখবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটার নাম, অথবা প্রেজেন্ট প্রোগ্রেসিভও বলা হয়। প্রোগ্রেসিভ টেন্স মানে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে প্রোগ্রেস করতেছে যেটা, প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট প্রোগ্রেসিভ মানে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, ভালোভাবে শুনেন। একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের, একটা প্রেজেন্ট টেন্সের সাথে যদি একটা কন্টিনিউয়াস টেন্স থাকে, তাইলে বুঝতে হবে যে দুইটা সাইমুলটেনিয়াস সেকশন, সাইমুলটেনিয়াস, টু সাইমুলটেনিয়াস সেকশনস, টু সাইমুলটেনিয়াস সেকশন, দুইটা কাজ একসাথে চলতেছে। আমি জানি সে কি জানি বলে একটা বাইং হাউসে চাকরি করতেছে। আই নো, আই নো হি ইজ সার্ভিং ইন আ
বাইং হাউস। আমি আমি জানি সে একটা বাইং হবে, তার মানে আমার জানা আর তার কাজ করা একই সাথে চলতেছে। আমি যখন জানি তখনই সে কাজ করতেছে, এখন সে কাজ করতেছে, আর আমার নলেজও এখনই আছে। উই সি the we see the team is developing. আমরা দেখতেছি বা আমরা দেখি টিমটা ডেভেলপ করতেছে, তার মানে কি আমাদের দেখা এবং টিমের ডেভেলপমেন্টটা একই সাথে চলতেছে। আমাদের দেখা এবং টিমের ডেভেলপমেন্টটা একই সাথে চলতেছে। ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো, হু ইজ ড্রাইভিং দ্যাট রেড কার, তুমি কি জানো ওই লাল গাড়িটা কে চালাচ্ছে। তার মানে কি তোমার জানার সময় আর গাড়ি চালানোর সময়টা একসাথে চলতেছে। এইটাই হচ্ছে আপনার সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সের সাথে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস দেই, তাহলে বুঝতে হবে যে দুইটা কাজ একই সাথে চলতেছে, দুইটা কাজ একই সাথে চলতেছে। এই হচ্ছে প্রথমটার ব্যাখ্যা। এবার আসেন দেখি আমরা পরের কথায় যাই। একটা প্রেজেন্ট টেন্সের সাথে যদি মেইন ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় আর পরের ক্লজটা যদি মোডাল সমেত বাক্য হয়, উইল, ক্যান, মে, তারপরে মাস্ট, এই ধরনের মোডালের সাথে যদি ভার্বের বেস ফর্ম থাকে, মোডাল পরে ভার্বের সবসময় বেস ফর্মই থাকে, তাইলে বুঝতে হবে, ভালোভাবে শোনেন, তাইলে বুঝতে হবে যে এই কাজটার পরে এটা ঘটতে যাচ্ছে, পরে, আফটার, এই কাজটার পরে এটা ঘটবে। আবারও শোনো, প্রেজেন্ট টেন্সের সাথে যদি উইল ওয়ালা বাক্য অথবা ক্যান ওয়ালা বাক্য অথবা মে অথবা মাস্ট এরকম ওয়ালা বাক্য যদি আসে, তাহলে বুঝতে হবে যে এই প্রেজেন্ট টেন্সের কাজটার পরে এই কাজটা ঘটবে, পরে ঘটবে, এইটার আগে না। প্রেজেন্ট টেন্সের কাজটার আগে না, প্রেজেন্ট টেন্সের কাজটার পরে ঘটবে। যেমন এটার উদাহরণ আমরা দিচ্ছি, যেমন আমরা বলতে পারি হি সেজ দ্যাট, সে বলে যে he will manage a job very shortly. সে বলে যে সে খুব তাড়াতাড়ি একটা চাকরি বন্দোবস্ত করবে, তার বলার পরেই সেটা ম্যানেজ করবে, পরে বা আফটার। সে যখন বলছে ম্যানেজ যদি হয় তারপরে হবে। she assures that she can play the piano for the musical. মিউজিক্যালটার মধ্যে সে পিয়ানোটা বাজাতে পারে, মানে সে বাজাবে, আমাদেরকে সে চিন্তা করেন আমি বাজাবো, তাহলে সে নিশ্চিত যখন করছে বাজায় যদি তারপরেই বাজাবে, পরে। তাইলে উইল ওয়ালা কথা যদি অথবা ক্যান ওয়ালা কথা অথবা মে ওয়ালা কথা যদি আসে, তাহলে বুঝতে হবে যে এই উইল ক্যান মে ওয়ালা কথাটা প্রেজেন্ট টেন্সের পরে ঘটবে। উই নো that their team may win the next match. আমরা জানি তাদের দলটা আগামী খেলাটা জিততে পারে, তাহলে আমাদের জানার জিতে যদি হয়, জিতে যদি, তাহলে পরেই জিতবে। এরকম মাস্টলা ক্যানলা সব কথাই আসতে পারে। তার মানে কি প্রেজেন্ট টেন্সের সাথে যদি উইল ক্যান মে মাইট ওয়ালা, মে মাইট হবে না, মে এবং মাস্ট এই ধরনের কথা দিয়ে যদি মোডাল দিয়ে যদি পরে কথাটা আসে, তাহলে বুঝতে হবে যে এই প্রেজেন্ট টেন্সের মেইন ক্লজটার পরেই ঘটবে এই কাজটা, আগে ঘটবে না। এই হলো আমাদের দ্বিতীয় কথা।
তৃতীয় কথায় আসি, শোনো। প্রেজেন্ট টেন্সের সাথে যদি প্রথম মেইন ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় এবং পরের ক্লজটা যদি সিম্পল পাস্ট হয়, অথবা মেইন ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের কথাটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাইলে বুঝতে হবে সিম্পল প্রেজেন্ট হোক অথবা প্রেজেন্ট পারফেক্ট হোক, উভয় কাজ এটার আগে হয়ে গেছে, এটার আগে হয়ে গেছে। আবারও শুনো, প্রেজেন্ট টেন্সের সাথে যদি একটা সিম্পল পাস্ট থাকে অথবা যে কোনো একটা পাস্ট টেন্স থাকে অথবা প্রেজেন্ট পারফেক্টও থাকে, তাইলে বুঝতে হবে যে এই কাজটার আগেই এই কাজ দুইটা ঘটে গেছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটার টাইম স্পেসিফিক, টাইমটা হচ্ছে স্পেসিফিক আছে, স্পেসিফিক, আর এইটা হচ্ছে টাইম নট স্পেসিফিক, সময়টা নির্দিষ্ট না, স্পেসিফিক। মনে আছে আমরা যখন সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট পড়েছিলাম, দুইটা কাজের মধ্যে দুইটাই অতীতে ঘটেছে, একটা সময় নির্দিষ্ট, একটা সময় অনির্দিষ্ট। আমি তোমার চিঠি পেয়েছি, তার মানে তুমি কখন পাইছি এটা বলি নাই, আমি তোমার চিঠি পেয়েছি। আর যদি বলি সকালবেলা তোমার চিঠি পাইছি, গত বছর তোমার চিঠি পেয়েছি, গত মাসে তোমার চিঠি পেয়েছি, তাহলে আই হ্যাভ রিসিভড ইউর লেটার বলা হবে না। যদিও চিঠি পেয়েছি বলতে পারি, কিন্তু বলতে হবে আই রিসিভড ইউর লেটার লাস্ট মান্থ, লাস্ট উইক, এরকম। যেমন আমরা এইটার উদাহরণ যদি দেই, they confirmed that they reached there on time, অথবা yesterday on time, yesterday একটু লাগিয়ে দিই, তাহলে আরো তোমাদের জন্য ক্লিয়ার হবে। they reached there on time yesterday, তারা নিশ্চিত করলো যে তারা গতকাল সময় মতো সেখানে পৌঁছেছিল, সময় মতো সেখানে, তার মানে yesterday আছে বলেই they reached। মনে করো তারা এটা আমি একটু ভুল লিখছি, এটা আমরা এখন এটা ব্যবহার করব না, আমরা এইটা প্রেজেন্ট টেন্স রাখবো, যেহেতু এটা প্রথমটা প্রেজেন্ট টেন্স আছে। দে কনফার্ম বলে পাস্ট টেন্স হলে কি হইতো, পাস্ট টেন্স হলে কি হবে আমরা পরের লেসনটাতে শিখবো। এখন দে কনফার্ম, দে কনফার্ম দ্যাট, তারা নিশ্চিত করে যে তারা সেখানে সময় মতো পৌঁছেছিল। আই হোপ ইউ গট দ্য নিউজ, আমার মনে হয় তুমি খবরটা পাইছিলা, তার মানে আমার মনে হয় তুমি আগেই পাইছো, আমার জানার আগেই, আমার মনে হয় তুমি আগেই পাইছো না, মনে হয় কেন, তুমি পাইয়া রইছো, তুমি পাইয়া আছো অলরেডি। তারা বাড়িতে আগে পৌঁছছে না, তারা কনফার্ম করে কিভাবে? তার মানে প্রেজেন্ট টেন্সের সাথে যদি পাস্ট ইনডিফিনিট দেয়, তাহলে বুঝতে হবে যে এই কাজটা এই মেইন ক্লজের কাজের আগে ঘটে গেছে, মেইন ক্লজের কাজের আগে ঘটে গেছে। We think they were here last night, আমাদের মনে হয় তারা গত রাতে এখানে ছিল। তার মানে কি আমাদের মনে হয় এখন, তারা ছিল আগে। এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাথে সিম্পল পাস্ট, একই ব্যাখ্যা পরেরটার জন্য। কিরকম কিরকম স্যার বলেন। স্যার, আই হোপ ইউ গট দ্য নিউজ, এখানে টাইম কি আছে? হ্যাঁ, আই হোপ ইউ গট দ্য নিউজ, এর কি টাইম উল্লেখ করা আছে? টাইম উল্লেখ করে না করলে অনেক সময় সেন্স থেকে বোঝা যায়, সেন্স থেকে যদি বোঝা যায় আচ্ছা আচ্ছা, সব কনটেক্সটের উপর ডিপেন্ড করে। এবার আমরা এইটা নিয়ে কথা বলবো না, এবার আমরা কথা বলবো এইটা নিয়ে। I think
your mail has arrived. আমার মনে হয় তোমার মেইল চলে আসছে। আই থিঙ্ক, তার মানে আমার চিন্তা আর তোমার মেইল আসে পড়ছে, নাইলে আমি মনে করি কেন? তার মানে আমার চিন্তার আগে এসে হচ্ছে অনির্দিষ্ট সময়, সময়টা নির্দিষ্ট করা না। উই হোপ দে হ্যাভ মেড আ গুড প্ল্যান। আমাদের মনে হয় তারা একটা সুন্দর পরিকল্পনা করেছে। তাহলে আমাদের মনে হয় এখন পরিকল্পনা নিশ্চয়ই আগে করে ফেলছে, নাইলে আমাদের মনে হচ্ছে কেন যে তারা তো করেছে এইরকম। হি says that sorry he has been to mountains before. সে বলে যে সে আগে মাউন্টেন দেখতে গেছিল। সে বলে সে গেছে, কখন গেছে এটা বলে না, তবে আমি দেখছি, আমি গিয়া দেখছি, এরকম হচ্ছে কথা। যেমন এই হচ্ছে একটা কাজের আগে যদি আরেকটা কাজ হয়ে যায়। আই থিঙ্ক ইউ হ্যাভ স্পোকেন টু মারিয়া। আমার মনে হয় তুমি মারিয়ার সাথে কথা বলছো এই ব্যাপারে। তাহলে আমার মনে হয় এখন তুমি বইলা ফেলাইছো আগে, কিন্তু অনির্দিষ্ট। কখন বলছো? আগে। আগে বলেছো, এটা কি গতকাল বলছো না গত সপ্তাহে বলছো? এটা অনির্দিষ্ট, এই ধরনের কথা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বুঝতে হবে যে সিম্পল প্রেজেন্টের সাথে যদি আমরা যদি প্রেজেন্ট টেন্সের সাথে যদি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স দেই অথবা প্রেজেন্ট পারফেক্ট দেই, বুঝতে হবে যে দুইটা কাজই এই কাজটার মেইন ক্লজটার আগে ঘটে গেছে। পার্থক্য কি? এটা সময়টাকে স্পেসিফাই করা যায় আর এটা সময়টাকে স্পেসিফাই করা যায় না। রাসেল যে প্রশ্ন করেছিল, স্যার ওইটার সাথে কি সময়ের উল্লেখ আছে? রাসেল, সময় মেনশন অফ টাইম না, এখানে মেনশন অফ টাইম না, স্পেসিফিকেশন অফ টাইম। মনে রাখবা, সময়টাকে স্পেসিফাই করা। এমন কথা আছে যেগুলোকে বারবার সময় উল্লেখ করার প্রসঙ্গ পড়ে না, কিন্তু বুঝাই যায় কথাটা অতীত। হ্যাঁ, সে গেছিল তো তখন। ইয়েস, আই নো হি ওয়েন্ট দেয়ার। আমি জানি সে সেখানে গেছে। ওই ঘটনার আর কোনো রেশ বালাই নাই, কিন্তু সে গেছিল। সময়ের উল্লেখ না করলেও এটা পাস্ট, কারণ সিচুয়েশন থেকে বোঝা যাচ্ছে এটা টাইমটা স্পেসিফাই করা যায়, নির্দিষ্ট করা যায়। পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে, মুখে বলে, কোন হিসাব নিকাশ থেকে, কোন সিচুয়েশন থেকে, কোন কনটেক্সট থেকে যদি টাইমটা নির্দিষ্ট করা যায়, টাইমটা ক্লিয়ার থাকে, তাইলেই তো এটা পাস্ট টেন্স। এই জন্যই বলবো, মনে রাখবা, আমি বলতে পারতাম মেনশন অফ টাইম, নো, স্পেসিফিকেশন অফ টাইম, অথবা টাইম ইজ নট স্পেসিফিক অথবা স্পেসিফাইড। আমি ক্লিয়ার? তাহলে আমরা এটা একটু রিভিউ করি। মেইন ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আগের ক্লজটা প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তাহলে বুঝতে হবে যে দুইটা সাইমুলটেনিয়াস অ্যাকশন, দুইটা কাজ একই সাথে চলতেছে, একই সাথে। আর একটা কথা হচ্ছে যুগোৎপদ কাজ আর কি। আর প্রেজেন্ট টেন্সের সাথে যদি উইল, ক্যান, মে, মোডালের পরে ভাব থাকে, তাহলে বুঝতে হবে যে এই কাজটার আগে পরে এই কাজটা ঘটবে বা ঘটেছিল বা ঘটবে। আর প্রেজেন্ট টেন্সের সাথে যদি সিম্পল পাস্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট দেই, তাহলে বুঝতে হবে যে এই দুইটা কাজ এইটার আগে ঘটে গেছে। তবে সিম্পল পাস্ট হচ্ছে টাইম স্পেসিফিক, টাইমটা মোটামুটি স্পেসিফাই করা যায়। আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে টাইমটা নট স্পেসিফিক, নন স্পেসিফিক টাইম, অনির্দিষ্ট সময়। এই হচ্ছে কথা। এবার আসো দেখি যদি আমাদের মেইন ক্লজটা, ইফ দ্য মেইন ক্লজ যদি প্রথম ক্লজটাই যদি পাস্ট টেন্স হয়, ইফ দ্য main clause is past tense, যদি হয় past tense, তাহলে পরের ক্লজটা then the dependent clause will be, dependent clauseটা কি হবে? এক, past progressive মানে কন্টিনিউয়াস। দুই, উইলটা হবে উড, ক্যানটা হবে কুড,
মেটা হবে মাইট, এরকম। তারপরে হবে ভার্বের বেস ফর্ম। আর এটা কি হতে পারে? প্রেজেন্ট পারফেক্ট আসবে না, সিম্পল পাস্ট আসবে না, শুধু হবে পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্টের জন্য পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের জন্য পাস্ট পারফেক্ট। তাইলে ভালোভাবে খেয়াল করেন, তাহলে এখানে আসছে মাত্র তিনটা। মেইন ক্লজটা যদি সিম্পল পাস্ট টেন্স হয়, পরে কাস্ট ক্লজটা পাস্ট প্রগ্রেসিভ, অথবা উড কুড মাইট ওলা কথা, অথবা কি পাস্ট পারফেক্ট। এবার আসেন দেখি ব্যাখ্যায় আসি। ব্যাখ্যা হচ্ছে ইফ দ্য মেইন পাস্ট টেন্সের সাথে যদি একটা পাস্ট প্রগ্রেসিভ দেওয়া হয়, এইটাও বোঝা যাবে দুইটা সাইমultaneous অ্যাকশন, দুইটা একই সাথে চলতেছে কাজ, তবে অতীতে চলতেছে না, চলতেছিল। তবে একটু কথা এখানে বলে রাখি, একটা পাস্ট টেন্সের সাথে কিন্তু আরেকটা সিম্পল পাস্টও হতে পারে। সিম্পল পাস্ট তাও একই কথা, দুইটা সাইমultaneous অ্যাকশন। কিরকম দেখেন, এটার সাথে দেখেন, he gave me the package, সে আমাকে প্যাকেজটা দিয়েছিল, when I visited him last week, গত সপ্তাহে যখন আমি তার সাথে দেখা করছিলাম তখন আমাকে সেই প্যাকেটটা দিছিল। তাহলে আমার প্যাকেট দেওয়ার সময় আর তার বাড়িতে আমি গেছিলাম, সে আমাকে প্যাকেটটা দিছিল। তার মানে কি আমার তার প্যাকেটটা দেওয়ার সময় আর আমি তাকে ভিজিট করার সময়টা এক। সময়টা কি এক, সাইমালটেনিয়াস। পাস্ট দুইটাই পাস্ট টেন্স হতে পারে, দুইটাই পাস্ট টেন্স হতে পারে। আবার আমি বলতে পারি I visited Potia Mosque while I was taking classes in Borishal. আমি যখন বরিশালে ক্লাস নিচ্ছিলাম তখন আমি একদিন পটিয়া মসটা ভিজিট করেছিলাম। তাহলে আমার ভিজিট করার সময় আর বরিশালের ক্লাস নেওয়ার যে কন্টিনিউয়াস, বরিশালের ক্লাস নেওয়ার সময় একই সময়ে ছিল। দুইটাই সাইমালটেনিয়াস অ্যাকশন, দুইটাই সাইমালটেনিয়াস। I saw my daughter, sorry লিখতে আরেকটা চলে আসছে, I saw my daughter was playing online. আমি দেখলাম আমার মেয়েটা অনলাইনে খেলতেছে। তার মানে কি আমি এটা কি লিখলাম, I saw, তার মানে আমার দেখার সময় আর আমার মেয়েটার অনলাইনে গেম খেলার সময় একই সময় চলতেছে। তাহলে পাস্ট টেন্সের সাথে যদি সিম্পল পাস্ট দেই অথবা পাস্ট প্রগ্রেসিভ দেই, তাহলে বুঝতে হবে যে দুইটা কাজ একই সাথে চলতেছিল। এবার পরের কথাটা খুব ভালোভাবে সবাই খেয়াল করে। একটা পাস্ট টেন্সের সাথে যদি একটা মডাল বসে, কোন মডাল? শ্যাল, উইলটা হবে উড, ক্যানটা হবে কুড, মেটা হবে মাইট। পাস্ট টেন্সের সাথে যদি উড কুড মাইট ওলা যদি মডাল ভার্ব বসে, তাইলে বুঝতে হবে যে মডাল ওয়ালা কাজটা, মডাল যে বাক্যের মোডাল সহ মোডালের যে কাজটা, মোডালের বাক্যের যে কাজটা, এই কাজটা পাস্ট টেন্সের কাজের পরে ঘটে গেছে, পরে ঘটবে, পরে ঘটবে বা ঘটেছিল, পরে ঘটবে বা ঘটেছিল, পরে ঘটবে বা ঘটবে, বাংলায় লিখি যাতে আপনি বুঝতে পারেন, বা ঘটেছিল, দুইটাই হতে পারে।
যেমন মূল বাক্যটা যদি পাস্ট টেন্স হয় উইলটাও উড হয়ে যাবে, ক্যানটাও কুড হবে, ম্যাটও মাইট হয়ে যাবে। যেমন উদাহরণ দেখেন, তামিম সেড, তামিম বলেছিল ইয়েস্টারডে, অথবা এভাবে লিখি, তামিম সেড, তামিম বলেছিল উই উড উইন দ্য নেক্সট ম্যাচ। এটা গত ম্যাচের আগে বলেছে। আবার আবার শুনেন ভালো, দুইটা বাক্য খেয়াল করেন। লাস্ট উইক তামিম সেড উই উড go to final in the next World Cup cricket. আগের ম্যাচটা মনে করেন, গত লাস্ট ম্যাচ আমাদের ছিল, মনে করেন শ্রীলঙ্কার সাথে কথার কথা, তামিম বলেছিল যে আমরা ম্যাচটা জিতবো। মনে করেন গত মাসে আমাদের সাথে শ্রীলঙ্কার সাথে খেলা ছিল গত মাসের 20 তারিখ, তার 2-3 দিন আগে বা 5 দিন আগে, এক সপ্তাহ আগে তামিম বলেছিল যে আমরা ম্যাচটা জিতবো। ওই তামিম সেড উই উইলটা হয়ে যাবে উই উড। ভালোভাবে খেয়াল করো, তামিম বলেছিল আমরা ম্যাচটা জিতবো, জিতবো, ভালোভাবে খেয়াল, জিতবো। দুইটা কাজই অতীত হয়ে গেছে, তামিমের বলাও অতীত, পরের ম্যাচটাও অতীত। তামিম সেড উই উড উইন দ্য ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, সরি, নেক্সট ম্যাচ। এবার আগামী বিশ্বকাপ কত সালে বলো তো দেখি, কত সালে রাসেল? 22 2022 সালে। গত সপ্তাহে তামিম বলল যে আমরা আগামী বিশ্বকাপে সেমিফাইনালে যাব। লাস্ট উইক তামিম সেড উই উড গো টু সেমিফাইনাল ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। আগামী বিশ্বকাপ কি চলে আসছে? এই আগামী বিশ্বকাপ কি চলে আসছে নাকি আসবে? না স্যার, না স্যার, আসবে। আসবে। এই আসবেটাও উড উড গো হইল, আর যেটা হয়ে গেছে তার জন্য উড হইল, একই কথা। কেন? কারণ বাক্যের প্রথম অংশ অতীত। বাক্যের প্রথম অংশ অতীত হইলে পর অংশ উডওয়ালা কথা হবে, কুডওয়ালা কথা হবে, মাইটওয়ালা কথা। মোডালগুলি উইল না হইয়া উড হবে, ক্যান না হইয়া কুড হবে, মে না হইয়া মাইট হবে। যদিও কাজটা ঘইটা যাইয়া থাকতেও পারে অথবা নাও ঘটতে পারে, সামনে ঘটবে এটা বোঝাতে, সামনে ঘটবে এটা বোঝাতে। স্যার আমি একটা গত হলো ঘটেছিল আর একটা ঘটে থাকবে, এরকম কি? ঘটে না, ঘটে থাকলে ঘটে থাকবে এভাবে চিন্তা করলে হবে না, তাহলে অন্যদিকে কথা চলে যাবে। দুইটাই হবে, দুইটাই হবে। যেমন আমি গত শনিবারে বলেছিলাম আমি বৃহস্পতিবারে তোমাদের পরীক্ষাটা নিব। লাস্ট ফ্রাইডে আই সেড দ্যাট আই উড টেক ইউর এক্সাম অন থার্সডে। পরীক্ষা নিয়ে ফেলছি না? এখন লাস্ট স্যাটারডে আই টোল্ড দ্যাট আই উড টেক ইউর এক্সাম অন থার্সডে। নেওয়া তো হয়ে গেছে, তা উড। এখন যদি বলি এই আমি না গত সপ্তাহে বলেছিলাম ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের মডেল টেস্ট নিব, গত সপ্তাহ এক কথা, আর ডিসেম্বরের ফার্স্ট উইক আসতে আরো 1 মাস, আরো 15-20 দিন এরকম। ও তাহলে বুঝছি স্যার। লাস্ট উইক আই সেড দ্যাট আই উড টেক দ্য মডেল টেস্ট, এইটাও উড টেক, আর যেটা নেওয়া হয়ে গেছে তা উড টেক, কারণ এই কাজটার পরে ঘটতে যাচ্ছে, দুইটাই পরে ঘটবে। কিন্তু দুইটাই উড হইল কেন? কারণ বাক্যের প্রথম অংশ অতীত আছে। কথা কি বুঝাইতে পারলাম? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ স্যার। বিএনপি বলেছিল Yes, sir. আমরা নির্বাচনে যাব। বিএনপি সেড দ্যাট উই উড গো টু দ্য নেক্সট ইলেকশন, মানে গত নির্বাচন যেটা হয়ে গেল। বিএনপি গত সপ্তাহে বলল আগামী নির্বাচনেও তারা যাবে, তাহলে বিএনপি সেড দে উড গো টু দ্য নেক্সট ইলেকশন, এটা উড গো, কারণ বাক্যের প্রথম অংশ অতীত সেড আছে। এই জন্যই বলতেছি পাস্ট টেন্সের সাথে যদি উড কুড মাইট ওর একটা কথা হয়,
তাইলে বুঝতে হবে যে এই কাজটা এটার পরে ঘটবে। ঘইটা যাইয়া থাকলেও পরে, মানে এইটার তুলনায় এটা ভবিষ্যৎ। ঘইটা যাইয়া থাকলেও এটা এটার পরে, ঘটবে বললেও এটা এটার পরে। ক্লিয়ার? এই হচ্ছে কথা। যেমন আমি বলতে পারি উই নিউ দ্যাট হি উড সেটেল ইন অ্যাব্রড। আমরা জানতাম সে বিদেশে সেটেল করবে, মানে করে ফেলছে। আমরা জানতাম সে করবে, তার মানে কি আমাদের জানার পরেই সে কাজটা করছে। আমরা জানতাম তুমি বিদেশে সেটেল করবা, তাহলে আমরা জানতাম তুমি করবা, তার মানে কি আমাদের জানার পরেই করছো নাকি আগে করছো? আমাদের জানার পরেই করেছো। এই হচ্ছে মূল কথা। এবার আসো দেখি আমরা পাস্ট টেন্সের সাথে যদি পাস্ট পারফেক্ট দিই, একটা পাস্ট টেন্সের সাথে যদি একটা পারফেক্ট টেন্স হয়, তাইলে বুঝতে হবে, তাহলে একটা পাস্ট টেন্সের সাথে যদি পাস্ট পারফেক্ট হয়, তাইলে বুঝতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের কাজটা পাস্ট টেন্সের কাজের আগে ঘটে গিয়েছিল। আগেরটা হইল গা পরে ঘটবে, আর এখন একটা আগে ঘটে গিয়েছিল। এইটা এটার আগে ঘটে গিয়েছিল। কিরকম উদাহরণ দেখো, he said that he had seen a ghost in the previous night. সে বলল যে সে আগের রাতে একটা ভূত দেখছে। আচ্ছা বলো তো দেখি, বলার আগে দেখছে না বলার পরে দেখছে? বলার পরে না আপ- আগে। বলার আগে। হি 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 হেন ভুল লিখছি, এটা হি হ্যাড পাস্ট পারফেক্ট। হি সেড দ্যাট, সে বলল যে সে এটার আগে এই কাজটা করে ফেলছে। তার মানে একটা ভূত সে আগে দেখেছিল। আই হোপ, আমি আশা করেছিলাম, that you arrived safe. আমি ভেবেছিলাম তুমি বাড়িতে নিরাপদে পৌঁছেছিলে। আই হোপ, আমি আশা করছিলাম তুমি তাহলে বাড়িতে আগেই পৌঁছে গেছো, মানে তুমি যে পৌঁছে গেছো এটা ভালোভাবে পৌঁছে, এটাই আমি আশা করেছিলাম। স্যার ইউ এর পরে হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড। I'm sorry, you had. She confirmed that she had informed the police of the matter. সে কনফার্ম করলো, সে নিশ্চিত করলো যে সে পুলিশকে ব্যাপারটা জানিয়েছে। সে কনফার্ম করছে কখন? আগে জানাইছে, তারপর নাইলে সে করতে পারতো না। তাহলে পাস্ট টেন্সের সাথে যদি একটা পাস্ট পারফেক্ট দিই, তাহলে বুঝতে হবে যে এই কাজ, এই পাস্ট পারফেক্টের কাজ সিম্পল পাস্টের আগে ঘটে গেছে। আর এমনও তো আমরা জানি দুইটা একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট, যে পাস্ট পারফেক্ট টেন্সটা কার জন্য, যে কাজটা আগে হয়েছে। ডাক্তার সেবার পূর্বে রোগী মারা গেল, আমরা তো এইভাবেই সেট করি, ঠিক না? তাহলে পাস্ট টেন্সের সাথে যদি পাস্ট পারফেক্ট দিই, তাহলে বুঝতে হবে যে পাস্ট পারফেক্টের কাজটা অনেক পাস্ট মেইন ক্লজ মানে পাস্ট টেন্সের আগেই ঘটে গিয়েছিল। রিভিউ করি, পাস্ট টেন্সের সাথে যদি পাস্ট প্রগ্রেসিভ অথবা সিম্পল পাস্ট থাকে, বুঝতে হবে যে দুইটা কাজ একই সাথে চলতেছিল। পাস্ট টেন্সের সাথে যদি উড কুড মাইটের পরে ভার্ব দিয়ে যদি বাক্য বলি, তাহলে বুঝতে হবে যে পাস্ট টেন্সের কাজের পরে এটা ঘটেছিল অথবা ঘটবে। আর পাস্ট টেন্সের সাথে যদি পাস্ট পারফেক্ট দিই, তাহলে বুঝতে হবে যে পাস্ট টেন্সের কাজে আগে এই কাজটা ঘটে গিয়েছিল। এই নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো সময় নাই, ওই আগেই ঘটেছিল। এই কথাগুলো যদি জানেন, আপনি দেখবেন ইংরেজি লিখতে
ইংরেজি বলতে, ইংরেজি পড়তে, অনেক কথাকে লজিক্যালি টাইমের দিক দিয়ে সুন্দরভাবে সাজাতে পারবেন। তখন আপনার জন্য একটা সিচুয়েশন পরে বুঝতে সুবিধা হবে, অথবা এগুলি জানলে লিখে কাউকে কোনো সিচুয়েশন ব্যাপারে বোঝাইতেও আপনার সুবিধা হবে। তখন দেখবেন কি, এক্সামিনার হোক অথবা যে আপনার লেখাটা পড়ুক, সে আপনার কথাটাকে ক্লিয়ারলি বুঝতে পারবে। এতে আপনি বেনিফিট পাবেন, পরীক্ষাও বেনিফিট পাবেন, স্বাভাবিক জীবনেও বেনিফিট পাবেন। এই ব্যাপারে কারো কোনো কথা থাকলে বলতে পারেন, না হয়তো আমি পরের আইটেমে চলে যাবো ইনশাল্লাহ। এভরিবডি স্লিপিং? Sir, clear. স্যার ক্লিয়ার। রাসেল ক্লাসে আছে, তামান্না ক্লাসে আছে, নুসরাত ক্লাসে আছে। যে ক্লাসটা লাইভে দিছি আর একজন বাইরে গেছে নাকি? লাইভে ক্লাস থাকে না রে বাবা, আমি রাখি না। এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি এটা পড়াই ফেলাই। আচ্ছা, এবার আসো দেখি, আমরা শিখবো সুন্দর দুইটা জিনিস। একটা হচ্ছে সে, আরেকটা হচ্ছে সেও বলা, টেলও বলা। ভালোভাবে শোনো, সেও বলা, টেলও বলা। এক নম্বর পার্থক্য, কোথায় সে হয়, কোথায় টেল হয়। যার কাছে কথাটা বলি, যার কাছে কথাটা বলি, একটু আগে একটু কথা গতদিন আমরা বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর একটা কি টু অথবা ফর দিয়ে কি ইনডাইরেক্ট অবজেক্ট বলছিলাম না, প্যাসিভেবল। অথবা সাবজেক্ট প্লাস ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট দিলে কিছু দিতে হয় না। খুব ভালোভাবে খেয়াল করে দেখি, আমরা মুখ থেকে যেটা ছুরি বা যেটা বলি, যেটা মুখ থেকে ছুড়ে দেই, বের করি, এটা ডাইরেক্ট অবজেক্ট। যার কাছে গিয়া পৌঁছে, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। আমি যদি একটা কলম রাসেলকে দিতে পারি, কলমটা ডাইরেক্ট অবজেক্ট। আই গেভ এ পেন টু রাসেল, কলমটা ডাইরেক্ট অবজেক্ট, আমার হাত থেকে কলমটা গেল, আর কার কাছে গিয়া পৌঁছলো, রাসেলের কাছে, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। কলম দেওয়ার মতো করেই মুখ থেকে কথা ছুরি। আমি মুখ থেকে একটা কথা ছুড়লাম, আমি যে রাসেলের কাছে এটা পৌঁছানোর চেষ্টা করি, তাইলে আমার মুখের কথাটা কি বললাম, কি ছুড়লাম, মুখের কথাটা কার কাছে গিয়া পৌঁছলো, রাসেল, ইনডাইরেক্ট অবজেক্ট। আর মুখের কথাটা ডাইরেক্ট অবজেক্ট। এখন আসো দেখি যেটা বলতে চাচ্ছি, মুখ দিয়ে যে, মুখ থেকে যেটা বের হয় এটা ডাইরেক্ট, আর যার কাছে গিয়া পৌঁছে ইনডাইরেক্ট। মুখ দিয়ে যে কথাটা বের হয় এটা ডাইরেক্ট, যার কাছে গিয়ে পৌঁছে সেটা ইনডাইরেক্ট। এবার আসো, আমরা মুখ দিয়ে যা বলি, বলার পরে যার কাছে কথাটা গিয়ে পৌঁছে, ওর উল্লেখ যদি না থাকে বা ওর উল্লেখ যদি না করি, আরো সহজ কথা বলি, যার কাছে আমরা কথাটা বলতেছি তার উল্লেখ যদি আমরা না করি, বা তার উল্লেখ যদি স্বাভাবিক থাকে, তার উল্লেখ করার প্রয়োজন নাই, হ্যাঁ, মানে সকলের উদ্দেশ্যে কমনলি বলা হইলো, এই সমস্ত ক্ষেত্রে বলা হয় সে। এই সমস্ত ক্ষেত্রে বলা হয় সে। শেখ হাসিনা সেট, তার মানে কি, হয়তো সে জাতির উদ্দেশ্যে বলেছে, শেখ হাসিনা সেট টু অমুক, শেখ হাসিনা সেট টু অমুক, এইরকম কথা নাই। শেখ হাসিনা সেট, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট, উনি বলেছিলেন। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেট, বলেছিলেন। কার উদ্দেশ্যে বলেছিলেন? আল্লাহ রসুল সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন, কিন্তু সাহাবাদের উল্লেখ আমি করলাম না। যার কাছে কথাটা বলতেছি তার উল্লেখ যদি না করি, তাইলে সাবজেক্ট প্লাস, সরি, সাবজেক্ট প্লাস সে। এরপরে দ্যাট দিলেও চলে, না দিলেও চলে, প্লাস সাবজেক্ট প্লাস, এটা পরের কথা, দিলেও চলে। যার কাছে কথাটা বলতেছি তার উল্লেখ যদি না করি, তার উল্লেখ যদি না করি, ইনডাইরেক্ট অবজেক্টের উল্লেখ যদি না করি, তাইলে আর যদি ইনডাইরেক্ট অবজেক্টের উল্লেখ করি, সরি,
নিচে লিখি কারণ আছে। আর যদি ইনডাইরেক্ট অবজেক্টের উল্লেখ করি, দ্যাট ব্র্যাকেটে কোনো সে এর পরে দ্যাট দিলেও চলে, না দিলেও চলে। যদি ইনডাইরেক্ট অবজেক্টের উল্লেখ করি তাহলে আমাকে টেল ব্যবহার করতে হবে। শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা সেট, বাস এটা বলছে, শেষ, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বলে দিব। কিন্তু যদি বলি শেখ হাসিনা মন্ত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন, শেখ হাসিনা টোল্ড দ্য মিনিস্টার্স, শেখ হাসিনা টোল্ড দ্য এমপিস, শেখ হাসিনা টোল্ড দ্য এমপিস, শেখ হাসিনা এমপিদেরকে বলেছিলেন। আমার মা বলেছিলেন, মাই মাদার সেড, আমার মা আমাকে একদিন বলেছিলেন, ওয়ান্স মাই মাদার টোল্ড মি, নট সেড মি, সেড বলা যাবে না। আমার মা বলেছিলেন, আমার মাই মাদার সেড, আর আমার মা একদিন আমাকে বলেছিলেন, ওয়ান্স মাই মাদার টোল্ড মি। সক্রেটিস বলেছিলেন, সক্রেটিস সেড, কার উদ্দেশ্যে বলেছিলেন নির্দিষ্ট না। আর সক্রেটিস তার শিষ্যকে বলেছিলেন, সক্রেটিস টোল্ড হিজ ডিসিপল, সক্রেটিস তার শিষ্যকে বলেছিলেন। তাহলে হ্যাঁ স্যার অনেক জায়গায় না লেখা দেখি হি সেড টু মি, আমাদান আসতেছি ম্যাডাম আসতেছি, জায়গায় আসতেছি। আচ্ছা স্যার। ধাপে ধাপে একটু লিখতে নিয়ে জায়গাটা আবার লাইনটা নিচে নামাই দিছি, দেখেন না ফাঁকা রাখছি কি জন্য, এই জন্য এটা লিখতে গিয়ে আবার নিচে নামাই দিলাম না। তাহলে যার কাছে উল্লেখ, যার কাছে কথাটা বলতেছি তার উল্লেখ না থাকলে সে, আর তার উল্লেখ থাকলে তো। এবার বলি সে দিয়েও আমরা তার উল্লেখ করতে পারি। হি সাবজেক্ট প্লাস সে দিলেও ইনডাইরেক্ট অবজেক্ট দেওয়া যাবে, ইনডাইরেক্ট অবজেক্ট আনা যাবে, যার কাছে কথা বলতেছি তাকে আনা যাবে, তবে এখানে একটা কি লাগাতে হবে, টু লাগাতে, প্লাস সাবজেক্ট প্লাস এটা থেকে। যেমন শেখ হাসিনা টোল্ড, সরি, সেড টু দ্য মিনিস্টার্স, শেখ হাসিনা সেড টু দ্য মিনিস্টার্স। আমার মা আমাকে বলেছিলেন, মাই মাদার টোল্ড মি, অথবা মাই মাদার সেড, কিন্তু আমার মা আমাকে বলেছিলেন, সে দিয়েও বলতে পারবো, তাহলে বলতে পারবো মাই মাদার সেড টু মি, মাই মাদার সেড টু মি। তাহলে এতক্ষণ যাবত আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মূল সারাংশ হচ্ছে, কার কাছে কথা বলতেছি তার উল্লেখ যদি না থাকে, তার উল্লেখ যদি না করার মতো হয়, অথবা তাকে যদি উল্লেখ না করতে চাই, তাহলে আমি সে দিয়ে কথা বলবো। প্রেসিডেন্ট সেড, প্রেসিডেন্ট বলেছিল। আর প্রেসিডেন্ট জাতিকে বলেছিলেন, প্রেসিডেন্ট টোল্ড দ্য নেশন, যার উল্লেখ, যার সাথে কথা বলতেছি, যার উদ্দেশ্যকে বলতেছি তার যদি উল্লেখ রাখি। হ্যাঁ, ক্যাপ্টেন প্লেয়ারদেরকে, প্লেয়ারদেরকে বলেছিলেন, ক্যাপ্টেন টোল্ড দ্য প্লেয়ার্স, অথবা ক্যাপ্টেন সেড। আর যদি বলি ক্যাপ্টেন তার প্লেয়ারদেরকে বলেছিলেন, সে দিয়েও বলতে পারি, তাহলে ক্যাপ্টেন সেড টু দ্য প্লেয়ার্স। শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা টোল্ড আমাদেরকে আস, শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা সেড, কার কথা কাকে বলেছিলেন উল্লেখ নাই, আসের মতো করে উল্লেখ নাই। আর যদি বলি শেখ হাসিনা আমাদেরকে বলেছিলেন, তাহলে সেড দিয়েও বলা যাবে, শেখ হাসিনা সেড টু আস। সবার কাছে কি কথাটা ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস স্যার। এরপরে আসি দেখি 6টা কথা সে এবং টেল। 6টা কথা সবসময় টেল দিয়ে বলতে হয়। কি এই 6টা কথা কি? টেল আ স্টোরি, টেল আ জোক, টেল আ সিক্রেট, টেল আ টাইম, টেল আ লাই, টেল দ্য ট্রুথ।
এই 6টা কথা সব সময় তেল দিয়ে বলতে হয়। সে আমাদের একটা গল্প বলেছিল, হি টোল্ড আস, টোল্ড আস আ স্টোরি। এই কথা বললে ভুল হবে, হি সেড আস এ স্টোরি। নো, এই কথা বলা যাবে না। I told a joke in the last class. আমি গত সপ্তাহে একটা জোক বলেছিলাম। I told a joke. I said a joke বললে ভুল হবে। Please tell me the secret. আমারে রহস্যটা বলো। সে মি দ্য সিক্রেট বলা যায় না। I told him the secret, আমি তাকে সিক্রেটটা বলেছিলাম। সিক্রেট বলা সে হয় না, টেল হয়। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলে না। নেভার সে এ লাই, এই কথা কেউ বলে না। অলওয়েজ অলওয়েজ Speaks the truth. I'm sorry, I have to call back someone, please. প্লিজ একটু অপেক্ষা করেন, হ্যাঁ। তাহলে অলওয়েজ আমি ভুল লিখছি। নেভার টেল এ লাই। হি টোল্ড মি দ্য ট্রুথ, যেটা সত্য সেটা আমাকে বললো। হি টোল্ড মি দ্য ট্রুথ। প্লিজ টেল দ্য টাইম, সময়টা কত বলো তো, প্লিজ টেল দ্য টাইম। তাহলে এই 6টা কথা যখন আমরা উল্লেখ করব, কোনো লেখালেখি করতে যাব, বহুমুখে কথা বলতে যাব, সবসময় আমরা খেয়াল রাখবো এই 6টা কথা, স্টোরি বলা, জোক বলা, সিক্রেট বলা, টাইম বলা, ট্রুথ বলা, এই 6টা কথা সবসময় আমরা টেল দিয়ে বলবো। সে এবং টেল নিয়ে আপাতত এতটুকুই কথা। কারো কোনো কথা থাকলে বলতে পারো। স্যার স্পিক্স হয় কখন তাহলে? স্পিক এবং টকের আবার পার্থক্য আলাদা। স্পিকের সাথে টকের পার্থক্য আমি অন্যদিন এটা বুঝাই দিব না, হ্যাঁ, আজকে আমাদের লেসনের যেটা নাই। আচ্ছা, এবার আসুন দেখি অ্যান্টিসিডেন্ট। এ এন টি ই এ এন টি ই সি ই ডি ই এন টি, অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন্স। ভালোভাবে শুনুন আমি কি বলি। ইংরেজিতে যদি বাক্যের মধ্যে একটা প্রোনাউন ব্যবহার করা হয় বা কোনো টেক্সটের মধ্যে একটা প্রোনাউন ব্যবহার করা হয়, সেই প্রোনাউনটার যথাযথ একটা নাউন তার আগে থাকতে হবে, হয় ওই বাক্যে নাহলে আগের বাক্যে।
যদি লম্বা টেক্সট হয় তাহলে আগের বাক্য থাকলে আগে যে কোনো জায়গায় থাকলেও চলবে, অথবা একটা বাক্য যদি হয় তাহলে তার প্রনাউনটা থাকতে হবে। এই যে একটা প্রনাউন ব্যবহার করি তার আগে ওই প্রনাউনটার নাউনটার উল্লেখ থাকতে হবে, এবং ওই নাউনটা যাতে যৌক্তিকভাবে পার্সন এবং নাম্বারে মিলে, পার্সন এবং নাম্বারে মিলে। যেমন দেখেন, Henry was denied. Henry was denied admission to graduate school. ভালোভাবে খেয়াল করো, because they did not believe that he could handle the workload. Andy was denied admission to graduate school because they did not believe that he could handle the workload. এই বাক্যের মধ্যে প্রনাউন কয়টা? নাকি এই দুইটা না প্রনাউন? আচ্ছা, এখন আসেন দেখি হি দ্বারা কাকে বোঝাচ্ছে? Henry was denied admission to graduate school because they did not believe that he could handle the workload. এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে? হ্যান্ডিকে বোঝাচ্ছে। হ্যান্ডিকে গ্র্যাজুয়েট স্কুলে ভর্তিটা ডিনাই করা দেওয়া হয়েছে কারণ তারা মনে করে যে সে পড়াশোনার চাপটা চালাতে পারবে না। এখন হি দ্বারা কাকে বোঝাচ্ছে? হ্যান্ডিকে বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু দে দ্বারা কাকে বোঝাচ্ছে? অ্যাডমিশন অথরিটি। দে দ্বারা কাকে বোঝাচ্ছে? জবাব দাও। অ্যাডমিশন স্যার ওই গ্রাজুয়েট স্কুলের গ্রাজুয়েট স্কুলকে বোঝাচ্ছে, নাহলে তারাই তো তার ভর্তিটা বন্ধ করে দিছে নাকি, ডিনাই করে দিছে। এখন গ্রাজুয়েট স্কুল তো একটা সিঙ্গুলার ইউনিট, এটা তো সিঙ্গুলার, এটা একটা সিঙ্গুলার ইউনিট, তাহলে এইটার প্রনাউন কি দে হতে পারে? আমি বলি তামান্নার প্রনাউন হবে শি, রাসেলের প্রনাউন হবে হি, নাকি তামান্না বা রাসেল কারুর প্রনাউন দে হতে পারে? স্কুলের তো ক্ষমতা নাই ওকে ডিনাই করার, তাহলে কারা করছে? ওর লোকেরা অথরিটিটা করছে, অথরিটিতে যারা ছিল। অথরিটির উল্লেখ এখানে আছে না। A pronoun does not have an antecedent in this sentence. এই বাক্যের মধ্যে এই প্রনাউনটার কোনো অ্যান্টিসিডেন্ট নাই। অ্যান্টিসিডেন্ট বলতে এই প্রনাউনটার জন্য প্রপার যথাযথ এই প্রনাউনটার নাউনটা যেটা সেটা নাই, অ্যান্টিসিডেন্ট নাই। গ্র্যাজুয়েট স্কুল ইজ এ সিঙ্গুলার ইউনিট, এছাড়া তার কোনো নাউনই নাই আগের বাক্যে। অতএব এই প্রনাউনটা এই নাউনটা এই গ্র্যাজুয়েট দের অ্যান্টিসিডেন্ট হতে পারে না। দের অ্যান্টিসিডেন্ট বলতে আমরা বুঝে নিচ্ছি পরিষ্কার সবার কাছে যে গ্র্যাজুয়েট স্কুলের যারা অথরিটি আছে সেই মেম্বাররা, সেই লোকেরা নাকি সেই টিচাররা বা ফ্যাকাল্টি বা মেম্বাররা বা অথরাইজড পারসনরা তারা এডমিশন, তাহলে ওই রকম পারসনের কথা এখানে আগে উল্লেখ করা উচিত ছিল কোনো না কোনো জায়গায়, তাইলে দেওয়া যায়, আর নয়তো বাক্যটা কারেক্ট করা যাবে না। আমরা এই বাক্যটাকে এইভাবে কারেক্ট করতে পারি। দেখেন আমি একটু অন্য কালিতে লিখি, আমরা যদি এইভাবে লিখি, the members of the admission committee, denied Henry admission, denied অথবা denied Henry admission to graduate school because
they did not believe that he could handle the work load. The members of the admission committee denied. admission committee মেম্বাররা ডিনাই করে দিয়েছে কাকে? হেনরিকে। ডিনাইড হেনরিকে ডিনাই করে দিয়েছে। কি ডিনাই করে দিয়েছে? অ্যাডমিশন টু গ্র্যাজুয়েট স্কুল, গ্র্যাজুয়েট ভর্তিটা ডিনাই করে দিয়েছে, কারণ they did not believe that he could handle the work. এখন এই দ্বারা কাকে বোঝাচ্ছে? মেম্বার্স অফ দ্য অ্যাডমিশন। এই বাক্যটা এখন শুদ্ধ। তার মানে স্যার হেনরিস আগের অ্যাডমিশন হলো না সেন্টেন্সটা কেন? ভুল। হ্যাঁ, হেনরিস অ্যাডমিশন হলো না কেন? হেনরি অবজেক্ট, এটা অবজেক্ট ফর্ম। I gave Tamanna a pen. I gave Tamanna admission. I gave Tamanna decision. আমি তামান্নাকে ডিসিশন দিলাম। এটা হেনরির অ্যাডমিশন না, হেনরি কে অ্যাডমিশন, এটা অবজেক্ট ফর্ম। বুঝছেন? আচ্ছা, এবার আসেন দেখি এখন হ্যাঁ বলেন বলেন। স্যার আগের সেন্টেন্সটা ভুল ছিল। অবশ্যই ভুল ছিল, আমি তো রং সেন্টেন্স, ইনকারেক্ট সেন্টেন্স লিখছি। আমি যা শিখে বলতে চাচ্ছি তা শুনে রাখি। বাক্যকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটাকে ঠিক রাখতে হবে, আদারওয়াইজ এটা ইনকারেক্ট সেন্টেন্স হয়ে যাবে। দ্য মেম্বার্স অফ দ্য অ্যাডমিশন কমিটি, এখন আমি ঘুরে এটা ঠিক রাখলাম। অথবা আমি এটাকে বলতে পারতাম, এখানে জায়গা নাই, আমি এখানে আবার অন্যভাবে লিখি, সাদা কালিতে লিখি, তাইলে আপনারা ধরতে পারবেন। হেনরি was denied admission to graduate school because Henry was denied admission to graduate school because the members of the admission committee did not believe that he could handle the work load. Henry was denied admission to graduate school because এই দ্বারা তো হ্যান্ডি কি বোঝাচ্ছে? দ্য মেম্বার্স অফ দ্য অ্যাডমিশন কমিটি, এদিকে তাকান, এই দের জায়গায় এখন সরাসরি মেম্বারদের কি বোঝাচ্ছে, আর কোনো প্রনাউনেরই ব্যবহার করি নাই। এইখানেও প্রনাউন ছিল, কিন্তু এখানে প্রনাউনটা একটা নাউন দিয়ে করে ফেলছে। Henry was denied admission to graduate school because the members of the admission committee did not believe that he could handle the workload. এখন সরাসরি নাউন আর প্রনাউনে দিলাম না, প্রনাউনটা একটা নাউন দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করে দিলাম। both are correct. এটা তো আর প্রনাউনের ব্যবহারই হলো না, কিন্তু এইটাকে কি বলতে হবে? প্রনাউন যদি আমরা কোনো বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি তাহলে বুঝতে হবে যে তার আগের যথাযথ নাউন বাক্যের মধ্যে আছে। ক্লিয়ার? এবার আসি দিকে একটা বাক্য লিখি। George dislikes politics because he believes he believes that they are corrupt. Henry dislikes politics because he believes that they are corrupt. কি দ্বারা কাকে বোঝাচ্ছে? জর্জ।
অতএব এটা ঠিক আছে। দে দ্বারা কাকে বোঝাচ্ছে? Politicians. পলিটিক্স আছে পলিটিশিয়ান, আছে নাই। পলিটিক্স। তাহলে এই বাক্য কারেক্ট করতে হবে দুই ভাবে। জর্জ dislikes politicians, এখন পলিটিক্স এর জায়গায় politicians because he believes that they are corrupt. এখন দে দ্বারা কাকে বোঝাচ্ছে? পলিটিশিয়ানস। এটাও প্লোরাল, এটাও প্লোরাল, মিলে গেছে। অথবা জর্জ লাইকস, কি লিখলাম? জর্জ ডিসলাইকস does likes politics because he believes that politicians are corrupt. এখন ঠিক আছে, এখন আর প্রনাউন ব্যবহার করলো না, সরাসরি পলিটিশিয়ান। এটার কোনো নাউন ইন্টিসির দরকার নাই, কারণ এটা নাউন। আর হি দ্বারা তো পলিটিক্স কি জর্জ কি বোঝাচ্ছে। এই হচ্ছে মূল কথা, এই হচ্ছে মূল কথা। বাক্যের মধ্যে প্রনাউন এবং নাউন এগুলো ঠিক ঠিকভাবে অ্যান্টিসিডেন্টটা ঠিক থাকতে হবে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ওয়ান। স্যার এটা কি লাস্ট টপিক? কয়টা বাজে? 9:30। আচ্ছা, জি স্যার 9:30 মানে। ওয়ান অথবা ইউ এস প্রনাউন। প্রনাউন হিসাবে ওয়ান অথবা ইউ আসে। আমি বেসিক জিনিসগুলো বুঝে দিলে শীটটা যখন পাবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন। মনে রাখতে হবে, বাক্যের মধ্যে যদি ওয়ান নাউনের পরিবর্তে কোনো ব্যক্তির পরিবর্তে ওয়ান বসে, ব্যক্তিকে বোঝায়, তার প্রনাউন হিসাবে হবে আরেকটা ওয়ান অথবা হি। বিসিএস এর ছাত্রের জন্য শুধু ওয়ান, আর ব্যাংকের ছাত্রের জন্য ওয়ান এবং হি। বিসিএস এ ওয়ানের প্রনাউন এখনো ওয়ানই ধরে, কিন্তু ব্যাংকের কোড যেখান থেকে করানো হয় সেখানে ওয়ানের প্রনাউন ওয়ান এবং হি দুইটাই অ্যাকসেপ্টেড। অতএব দুইটাই যে কোনো একটা আসতে পারে ব্যাংকের কারেকশনের জন্য। কিন্তু বিসিএস এ প্রনাউন ওয়ান। যেমন ওয়ান প্লাস ভার্ব, স্যার ওয়ান্স হবে না? ইয়েস এটা আসতেছে ওয়ান যখন অধিকার বোঝাবে তখন ওয়ান প্লাস ভার্ব, এভাবে লিখি, বারবার না লিখে একবারে লিখি। ওয়ান প্লাস ভার্ব প্লাস ওয়ানও হইতে পারে, আবার ওয়ানের সাথে নাউন আসতে পারে, ওয়ান্স নাউন, আবার হিও আসতে পারে, ওয়ান প্লাস ভার্ব, হি প্লাস ভার্ব আসতে পারে, অথবা হিজ প্লাস নাউন আসতে পারে। এই হচ্ছে মূল জিনিস। যেমন if one takes the exam without studying, one
is likely to fail। একদিন যদি পড়াশোনা না করে পরীক্ষাটা দেয়, ফেল করার কথা, তাহলে 1 1। অথবা বলা যাবে if one takes the exam without studying he is likely to fail। One should always do one's homework। প্রত্যেক একজনের তার হোমওয়ার্কটা নিয়মিত করা উচিত। আবার বলা যাবে his homework। এই দুইটাই হচ্ছে এইটা, আর এই দুইটা হচ্ছে এইটা। তাহলে ভালোভাবে খেয়াল করেন, ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হয়, যদি ব্যক্তিকে বোঝায়, ব্যক্তি ছাড়া বোঝালে কথার কোনো ভ্যালু নাই। ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হয়, ওয়ানও কারেক্ট, হিও কারেক্ট। কোনো ক্ষেত্রে যদি মহিলাকে বোঝায়, একটা জায়গায় শুধু নারীরা আছে আর কেউ নাই, তাইলে আপনি সিও বলতে পারেন, অসুবিধা নেই, সবাই যদি জানে এখানে নারীদেরকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। যেমন তাইলে ওয়ান প্রনাউন ওয়ান আসবে, অথবা ওয়ানে প্রনাউন হিউ আসতে পারে। এই দুইটাই ব্যাংকের ছাত্ররা পড়বে, আর বিসিএস এর ছাত্ররা শুধু এটা জানবে। আবার ওয়ান বিসিএস এ কিন্তু অপশনের মধ্যে হিও দিয়ে রাখে, 4টা অপশনের মধ্যে, তার মানে ওয়ানটা। আর বিসিএস এ ব্যাংকের জন্য অধিকারের বেলা ওয়ানস অথবা হিজ। বিসিএস এর জন্য শুধু ওয়ান, ব্যাংকের জন্য দুইটাই। এখন প্রশ্ন হচ্ছে, দুইটাই যদি পরীক্ষার খাতায় থাকে তাহলে কোনটা নিব? আমরা ওয়ান একটা নিব, সর্বজন স্বীকৃত বই। বাংলা বলি, ইংলিশ বলি, বাংলাদেশ বলি, বিদেশ বলি, সব জায়গার ক্ষেত্রে ওয়ান। আর যদি ভালোভাবে শোনো, বিসিএস এর তারাও শুনে রাখো, ব্যাংকের তারাও শুনে রাখো, যদি ওয়ান অপশনটা সঠিকভাবে না থাকে তাহলে তুমি অবশ্যই হিকে অ্যাকসেপ্ট করবা, এইখানে হোক আর এইখানে হোক। কেননা প্রশ্ন বিসিএস এর বেলাও যেটা আসবে না এমন কোন নিশ্চয়তা পিএসসি লেখা দেয় নাকি, দিতে পারে। কারেক্ট ইংলিশ, এটা কারেক্ট। যেমন ওয়ান শুড নো why one has to pay tax। একজনের জানা উচিত কেন টাকা তার পে, সরি ভুল বাক্যটা একটু অর্থপূর্ণ করি। ওয়ান ওয়ান শুড ওয়ান শুড নো why, ভুলই লেখা, ঠিকই লিখছিলাম, আগে শুড আছে। ওয়ান শুড নো why one has to pay tax। একজনের জানা উচিত কেন তার কর দিতে হয়। আবার এটার পরিবর্তে, সরি, এখানে কি বলা যাবে, কি বলা যাবে, one should know why he has to pay tax। এবার আসি দেখি, one should pay one's tax on time। একজনের তার সময় মতো কর দেওয়া উচিত, অথবা his tax on time। আর সরাসরি যদি আমরা কাউকে বলি, এই তোমার কিন্তু জানা উচিত কেন তোমাকে কর দিতে হবে, you should know why you have to pay tax। your pronoun সবসময় ইউই হয়, অন্য কিছুই আসবে না। অথবা অধিকার বুঝাইলে, এটা বুঝাইলে কি হবে, you should pay your tax on time। তোমাকে তোমার কর সময় মতো দেওয়া উচিত। your tax, your অধিকার বোঝাচ্ছে, your tax। এই কথাটা ভালোভাবে খেলে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আগে পরীক্ষা আসছে, বহুবার এখান থেকে প্রশ্ন আসছে, বহুবার।
এই 4টা আইটেমের উপরে আগামী দিন আমি একটা মিক্স পরীক্ষা নিব। আগে প্রথমেই একটা পরীক্ষা নিব, একটা এমন পরীক্ষা নিব যেই পরীক্ষাটা আমি সাথে সাথে ব্যাখ্যা দিব এবং এটা একটা রিভিউ হয়। তারপর আরো 4টা-5টা আইটেম আছে পড়াইয়া ওই দিন আল্লাহর মধ্যে ব্যাংকের ইংলিশের ক্লাসের আমরা কি জানি বলবে খতম হয়ে যাবে, খতম দিয়ে দিব, এক খতম হয়ে যাবে আল্লাহর মধ্যে। ক্লিয়ার? নাকি আজকে একটু পড়াবো? না আজকে আর পড়ানোর দরকার, পরের আইটেমটা অনেক বড়, আজকে আরো লম্বা সময় নিব ইনশাআল্লাহ। কারো কোনো কথা? এই 4টার উপরে 4টা আইটেমের উপরে আলাদা আলাদা পরীক্ষা আসবে আগামী দিন। প্রথমেই পরীক্ষা দেওয়ার সাথে সাথে ব্যাখ্যা দিব। এটা সাথেই পরীক্ষা ছিল, লেখা নাই বলে আমি নেই নাই। এই পরীক্ষাটা দিয়ে তারপরে ইনশাআল্লাহ এই ভিডিওটা আমি এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলে অনলাইন একাডেমি বিডি এখানে গিয়া প্লে লিস্টে যাবেন ব্যাংক ইংলিশ, তখন এই নামগুলো পাবেন। ওই ভিডিওটা আবার দরকার রিভিউ করবেন। কি বলতে চাচ্ছিলেন বলেন? ধন্যবাদ সবাইকে যারা ভিডিওতে ছিলেন।